বাংলাদেশের রাজনৈতিক দল মানে জনগণের প্রতিনিধি না, তারা রাজনৈতিক দলগুলো কম্পিটিটার্স, জাস্ট লাইক মার্কেট। আপনি একটা কর্পোরেশন বা রাজনৈতিক দল একটা কর্পোরেশন। কারণ পলিটিক্যাল পার্টি বলতে কি বোঝায়, বাংলাদেশের জনগণ কাকে পলিটিক্যাল পার্টি বলবে এই সিদ্ধান্ত নেবার অধিকারটা এখনো জনগণকে আমরা দেই নেই। এখন গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য মানবের সঙ্গে আমি খুব উনি মনে বক্তব্য এখনকার চিন্তা কি আসলে কিভাবে গণতন্ত্রের পথে আমি খুবই রেসপেক্ট করি নাকি, আপনি আমার কথা শুনে বুঝতে পারছেন, এবং আই লাভ হিম অ্যাজ ওয়েল। মানে ইটস খুব ইম্পর্টেন্ট আমি মনে করি তাদের অবদান বাংলাদেশের জন্য। আমি মনে করি মানবের সঙ্গে পার্থক্য জায়গাগুলো কোথা থেকে তৈরি হয়েছে এটা ব্যাখ্যা করলে আপনার দর্শকরা ভালো বুঝতে পারবে। একটা হচ্ছে খেয়াল করেন, আমি কিন্তু একবারে কিন্তু গণ অভ্যুত্থানকে বিপ্লব বলিনি। বলিনি কেন বলিনি, কারণ হচ্ছে এটা গণ অভ্যুত্থানই হয়েছে। এটাকে ইনসার্জেন্সি শব্দটা ইংরেজিতে এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করে না। মানে আপনার পলিটিক্যাল লিটারেচার বলুন বা লিগ্যাল ইয়েগুলো ফিলোসফি এটা বলে না। গণ অভ্যুত্থানটা আসলে সহজ কথা, এটাকে বলতে পারেন রাজনৈতিক বিপ্লব। হ্যাঁ, এই জন্য এটা বলে পলিটিক্যাল রেভলিউশন। মানে আমরা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা কায়েম করতে চেয়েছি। যেহেতু আমরা ফ্যাসিজমকে মোকাবেলা করছি, ফলে ফ্যাসিজমের বিপরীতে আমরা ব্যক্তির অধিকার চেয়েছি এবং ব্যক্তির মর্যাদা কায়েম হোক। ফলে এটা একটা গণ অভ্যুত্থান, এবং এর যে লক্ষ্যটা, সে লক্ষ্যটা হচ্ছে ডেমোক্রেটিক কনস্টিটিউশন। সেটা কৃষির ভিত্তিতে হবে, গণ সার্বভৌমত্বের ভিত্তিতে। জনগণ এই সমস্ত ক্ষমতার উৎস, এই জায়গার উপর দাঁড়িয়ে তার লিগ্যাল দিক এবং তার পলিটিক্যাল দিক দুটোই এটাকে অ্যাড্রেস করে, যে জনগণ সকল ক্ষমতার উৎস। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা নতুন গঠনতন্ত্র কনস্টিটিউট করা, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবেন। এটা হচ্ছে যে এই পৃথিবীর সমস্ত দেশের ইতিহাসে, সে ফরাসি বিপ্লবের ইতিহাসে এটাই করেছে। মানবের সঙ্গে তথ্যগত আমি এটা নিয়ে বলি, ফরাসি বিপ্লবের পেছনে কিন্তু পলিটিক্যাল পার্টি ছিল না। গণ অভ্যুত্থান ইজ অলওয়েজ জনগণই করে, স্বতঃস্ফূর্ত। এর একটা সমালোচনা লেনিনের ছিল যে স্বতঃস্ফূর্তভাবে হলে এই বিপ্লবটা সমাজতান্ত্রিক বিপ্লবের রূপ নেয় না, এটা সমাজতান্ত্রিক বিপ্লবের তর্ক, গণতান্ত্রিক বিপ্লবের তর্ক নয়। আমেরিকান রেভলিউশনের পেছনে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, কারণ সোসাইটির বুদ্ধিজীবীরা যারা সমাজ চিন্তা করে, চিন্তক, তারপরে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, চার্চের অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, মার্টিন লুথার, এই সমস্ত কিছু মিলিয়ে সমাজের মধ্যে একটা চিন্তার রূপান্তরটা হয়। জনগণ আগে মনে করতো যে তার কোনো ব্যক্তির অধিকার নাই, হঠাৎ জনগণ ফিল করলো না আমার অধিকার তো কেড়ে নিচ্ছে রাষ্ট্র বা রাজা বা গির্জা, তখন তার বিরুদ্ধে সে বিদ্রোহ করে, এবং বিদ্রোহ করার মধ্য দিয়ে একটা পপুলার সভারেন্টি কায়েম হয়। তো সেই জন্য আমি বলি যে আমার মানে মানানভার যে থিওরিটিক্যাল ফাউন্ডেশনের পার্থক্যটা আমি বুঝে দিচ্ছি এটাতে। আমি মনে করি বাংলাদেশে এই যে অবৈধ ব্যাপারটা ঘটে গেছে, এটা কিন্তু বারবার ফিরে আসে পৃথিবীর হিস্ট্রিতে, এটা কিন্তু বারবার রিপিটেড হবে। কেন বলি আপনাকে, দেখেন 72-তে কিন্তু আমরা বাংলাদেশ গঠন করতে পারিনি। মানে স্বাধীনতা আমরা করেছি, কিন্তু আমরা গঠন করতে পারি না। কনস্টিটিউশন শব্দটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে আসে কনস্টিটিউশন। আমরা ইংরেজিতে বলি কনস্টিটিউশন, যেহেতু এটাকে আমরা অনুবাদ করি সংবিধান। সংবিধান শব্দটা কিন্তু কলোনিয়াল টার্ম, আসলে শব্দটা হবে গঠনতন্ত্র। ফলে আমরা 72 সনে একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি নাই, তারই কিন্তু কাফারা দিয়েছে কিন্তু 50 বছর। এবার যদি না পারি, এটা আরও ভয়াবহ হবে বাংলাদেশের। কেন ভয়াবহ হবে? কারণ আপনি খেয়াল করেন, ইতিমধ্যেই জেফ্রি স্যাক্সরা, আপনি চিনেন জেফ্রি স্যাক্স, খুব অত্যন্ত সম্মানিত মানুষ আন্তর্জাতিকভাবে, এই যিনি এই গাজার এই যুদ্ধের বিরুদ্ধে, আমেরিকান ফরেন পলিসির বিরুদ্ধে যিনি কঠোরভাবে সমালোচনা করছেন, তিনি কিন্তু 18 অগাস্টে তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে বটে, কিন্তু শেষ পর্যন্ত এটা রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। এই ফ্যাক্টটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা একটা রেজিম চেঞ্জ হয়েছে, যে গণঅভ্যুত্থানটা আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র দিতে পারত, এটা না দিয়ে আমরা কি করলাম, আমরা একটা রেজিম চেঞ্জ ঘটাই দিলাম। এবং রেজিম চেঞ্জ ঘটাবার পরে অবভিয়াসলি এখানকার এম্বাসি বলুন, এরা অত্যন্ত তৎপর। আমরা দেখেন বাংলাদেশের অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে রাজনৈতিক দলগুলো এম্বাসিতে যায়, পৃথিবীর কোথাটা দেখবেন। এটা অদ্ভুত ব্যাপার। তার মানে এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। পলিটিক্যাল পার্টির যে কালচারটা, এই যে ইয়াং ছেলেগুলো ক্ষমতায় এসছে, এরাও গিয়ে দেখবেন যে কোথায় গেছে, এম্বাসির মধ্যে দাঁড়িয়ে আছে। এম্বাসি যে দাঁড়িয়ে আছে তার মধ্যে আপনি দেখবেন কিন্তু 2-3টা লোক দাঁড়িয়ে আছে, ছবি যদি দেখেন এখনো, আমি বলবো না, 2-3টা লোক এম্বাসির লোক, যারা কিন্তু চিহ্নিত লোক, ওয়াই দে আর হিয়ার। ফলে আপনি যে এই যে একটা বাংলাদেশকে এই জায়গায় ঠেলে দিলাম আমরা, এটার তো মূল্য দিতে হবে আপনাকে। এবং এটার মূল্য তো আমরা হয়তো বাংলাদেশের জনগণের রেজিলিয়েন্সের কারণে আমরা বেঁচে গেছি। বন্যার পরেই কিন্তু বাংলাদেশে ক্ষমতার বদল হতে পারত। তারপরে আপনার এই যে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার যে প্রাণপণ চেষ্টা হয়েছে, ঠিক না, এটাও ব্যর্থ হয়েছে। কিন্তু আপনি কি মনে করেন যে এটাকে একটা পরিবর্তন হবে না? অফকোর্স এর একটা মূল্য তো বাংলাদেশের জনগণকে দিতে হবে। ফলে আমি মানবের সঙ্গে যেখানে খুবই বিনয়ের সঙ্গে ডিফার করব,
যে যেটা আসলে পলিটিক্যালি এবং লিগালি আমরা যেটা বুঝতে পারি, এটা যে আমরা এড়িয়ে গিয়ে যে আমরা খালি নির্বাচন করব, এটা হবে না। এবং ফলে আমি অফিসিয়ালি বলছি যে বাংলাদেশ এখানে ফর রেকর্ড যে বাংলাদেশের সেনাবাহিনীর নির্বাচন করবার কোনো ক্যাপাসিটি নেই। বাংলাদেশে সেই জায়গা আমরা এখনো পৌঁছে নেই। এবং বাংলাদেশে এই পর্যন্ত জনমতকে একত্রিত করা মানে কি, আমার আর মান্না ভাইয়ের সঙ্গে এবারে ঝগড়া নাই, যদি নির্বাচন হতে পারে তো হবে, অসুবিধা কী আছে। কিন্তু এই জায়গায় পৌঁছাবার মতন আমরা একটা বুদ্ধিবৃত্তিক ঐক্য, রাজনৈতিক ঐক্য এটা আমরা করতে পারি নাই। আর বাংলাদেশের রাজনৈতিক দল মানে জনগণের প্রতিনিধি না, তারা রাজনৈতিক দলগুলো কম্পিটিটার্স, জাস্ট লাইক মার্কেট। আপনি একটা কর্পোরেশন বা রাজনৈতিক দল একটা কর্পোরেশন। কারণ পলিটিক্যাল পার্টি বলতে কি বোঝায়, বাংলাদেশের জনগণ কাকে পলিটিক্যাল পার্টি বলবে এই সিদ্ধান্ত নেবার অধিকারটা এখনও জনগণকে আমরা দেই নেই। এটা তো গঠনতন্ত্র প্রণীত হলেই তো আমরা সংজ্ঞা দেব যে বিএনপি আদৌ নির্বাচনের করবার মতন বা এটা আদৌ কোনো রাজনৈতিক দল কিনা, জামাতে ইসলামী আদৌ রাজনৈতিক দল কিনা। এই দুটার পেজে এখন দাবি করলাম যে রাজনৈতিক দল কিনা। এই প্রশ্নের পক্ষে আমি দুটো তর্ক দিচ্ছি আপনাকে। একটা হচ্ছে যে তারা যদি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে, তারা তো নিজেরাই নির্বাচন করে না, তাদের নিজের দলের মধ্যে নির্বাচন নেই, তারা আপনি এদেরকে তো গণতান্ত্রিক দলই বলতে পারেন না। আর তারা নিবন্ধিত হয়েছে শেখ হাসিনার এই যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে, ফলে তারা কিন্তু ওই বিদ্যমান সংবিধানের অধীনে নিবন্ধিত। বাংলাদেশের জনগণ যে এই দলগুলোকে রাজনৈতিক দল আকারে স্বীকৃতি দেবে কিনা এটা তো তর্কের বিষয়। সেই জন্যই তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন বা কাকে আমরা রাজনৈতিক দল বলবো, কাকে আমরা বলবো ডাকাতদের দল বলবো, এই যে পার্থক্যগুলো এটা করতে দিতে হবে আপনাকে। দুই নম্বরটা হচ্ছে যে আপনি যদি নির্বাচন তো আপনি করবেন, কিন্তু কিসের নির্বাচন করবেন, যেটা ছাত্ররা যেটা বলছে, গণপরিষদের কথা বলছে ছাত্ররা যেটা বলছে, ঠিক আছে, আমি ছাত্রের সঙ্গে পুরোপুরি একমত নয়, সেটা ভিন্ন কোশ্চেন। কারণ আমাদের সংবিধানে খেয়াল করেন 142 অনুচ্ছেদে তারা বলতে ছাত্ররা যেটা এখনকার সরকার মানে কী বলে আইন প্রণয়নী সংসদ বা যেটা আমরা জাতীয় সংসদ বলি, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের জাতীয় সংসদ আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ একই, মানে 2/3 ভোট পেলে আপনি যে কোনো আইন তৈরি করতে পারেন। এটাও তো কোনো দেশের মধ্যে এটা গ্রহণযোগ্য না। 2 নম্বর, আমরা কেন ইংল্যান্ডের একটা কলোনিয়াল একটা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা আমরা কন্টিনিউ করব? কি যুক্তি আছে? এটা কোনো যুক্তি নেই। মান্না ভাই স্বীকার করবে যে সিরাজ আলম খান আমাদের অত্যন্ত বাংলাদেশের গণ-অভ্যুত্থানের 2 জন কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তক ছিলেন, যারা ট্রুলি গণ-অভ্যুত্থান কেটে তারা বুঝতেন। তার মধ্যে একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর 2 নম্বর হচ্ছে সিরাজ আলম খান। সিরাজ আলম খান যখন এই স্বাধীন হলো আমাদের দেশ 71-এর পরে, তার শেখ মুজিবের সঙ্গে তার পার্থক্য জায়গাটা কি? পার্থক্য জায়গাটাতে গণতান্ত্রিক রাষ্ট্র নিয়ে তার লেখাপড়া পড়েন না, যে তার গণতন্ত্রের যে পরবর্তী তার যে কনস্টিটিউশনাল ইস্যুতে তার অত্যন্ত মৌলিক কিছু আলোচনা আছে। তিনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা প্রথম বলেছেন, নম্বর 1। শুধু তাই নয়, তার চিন্তাটা ফরাসি বিপ্লবের আপনার ইম্যানুয়েল সিএস তার চিন্তা দ্বারা সরাসরি প্রভাবিত। যে সিএসও একই সঙ্গে বলছে যে আমাদের যেই গণতন্ত্র, সেই গণতন্ত্র হবে আসলে গরিব মানুষের গণতন্ত্র, এটা তার মধ্যে ছিল। তিনিও সমাজতন্ত্র বলতে গরিব মানুষের গণতন্ত্র বুঝিয়েছেন, ফলে জাতীয় সমাজতান্ত্রিক দল করেছেন, ঠিক আছে। এবং স্থানীয় দাবি করতেন যে কেন জাতিবাদ ছিল তার মধ্যে, কারণ সিএসও তখন বলছে জনগণ আর জাতি একই। ফলে ওই যে ফরাসি বিপ্লবের জাতি বনাম জনগণ, এই বিভাজনটা স্পষ্ট ছিল না। এখন যেমন আমরা পরিষ্কার বুঝতে পারি জাতির প্রশ্ন আর জনগোষ্ঠীর প্রশ্ন এক নয়, কিন্তু এই চিন্তা তো আমাদের সমাজের মধ্যে আছে। তো আমি মান্নান ভাইকে বরং বিনয়ের সঙ্গে বলবো, আসেন না আমরা সিরাজ আলম খানের চিন্তাটা আবার রিভিজিট করি। এই মানুষের তো একটা হাতে যখন ছাত্র ইউনিয়ন ছাড়া কেউ ছিল না বাংলাদেশে, সেই সময় সিঙ্গেল হ্যান্ডেডলি ছাত্রলীগ গড়ে তুলেছে, তার হাতে গড়েছে ছাত্রলীগ। তিনি শেখ মুজিব তৈরি করেছেন, শেখ মুজিব হাওয়া থেকে আসে না, শেখ মুজিব তো মুসলিম লীগ করে এসছে। তাহলে একটা যে বাঙালি বলে যে একটা বাংলাভাষী বলে একটা জাতি আছে, তার যে একটা রাষ্ট্র দরকার, এবং এই রাষ্ট্রতে পুরোপুরি পূর্ণ রাষ্ট্র নয়, সত্যিকারের রাষ্ট্র হবে যখন বৃহত্তর বাংলা, বড় বাংলা প্রতিষ্ঠিত হবে। এই যে একটা চিন্তার ভিত্তিতে তারা লড়াই করে গেছেন, লড়াই করার পরে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আপনার দলিল তৈরি করে দিয়ে গেছেন। শুধু তাই না, এমনকি কী ধরনের রাজনৈতিক দল করে, এনসিপি যারা করে, এদেরকে বলে তোমরা সিরাজ আলম খান পড়ো, এই দ্বিতীয় ধারার রাজনীতি, এটা তিনি বলে গেছেন বহু আগে। তো কেমনি করে আমরা দ্বিতীয় এই যে তথাকথিত কলোনিয়াল রাজনীতি বাদ দিয়ে আমরা সত্যিকারের একটা পোস্ট কলোনিয়াল দেশে, আমাদের মতন দেশে দ্বিতীয় ধারার রাজনীতি আমরা কী করে গড়ে তুলব, এটা তো এই লোকটি বলেই গেছে আমাদের সামনে।
তার সঙ্গে মাওলানা ভাসানী গিয়ে যুক্ত করেন, তার পালনবাদ আছে, তার রবুবিয়াত আছে, তার গণমানুষের পক্ষে মেলা আপনার বক্তব্যটা আছে। তাহলে বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার সমস্ত উপাদান, বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক উপাদান হাজির আছে। তো আমরা ডক্টর ইউনূসের কথা মতো চলবো কেন? আমাদের কোনো যুক্তি নেই। আমরা বিএনপির কথা মতো চলবো কেন? কোনো যুক্তি নেই। আমরা জামাতে ইসলামের কথা মতো চলবো কেন? কোনো যুক্তি নেই। আমরা মনে করি অবশ্যই বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। সেখানে যদি জামাতে ইসলামী বা ইসলামপন্থী দল বলে ইসলাম আমাদের একটা ধর্ম, ফলে ইসলাম একটা ভূমিকা থাকবে রাষ্ট্রে, আমরা বলি ইয়েস আসো। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যখন ওই স্বাধীনতার ঘোষণা দিলাম, তখন কি লিখলাম? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এগুলো কি ইসলাম না? তো আমরা অলরেডি একটি ইসলামী রাষ্ট্র গঠন করবার তো আমরা ঘোষণা দিয়ে ফেলেছি আপনার স্বাধীনতার ঘোষণার মধ্যে। আর কি ইসলাম আপনি জানেন? এটা তো ইসলামী রাষ্ট্র গঠিত হচ্ছে। সাম্যত ইসলামের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু নয়। এটা মানবিক মর্যাদা আরও অগ্রসর, পাশ্চাত্য গণতন্ত্রের চেয়ে অনেক অগ্রসর মানবিক মর্যাদা। আর তার সামাজিক ন্যায় বিচার, ইনসাফ কায়েম করবেন, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্টিস, আমরা এটা কায়েম করতে চাই। এটাই তো যথেষ্ট একটা নতুন রাষ্ট্র করার জন্য। তার মানে আমরা যদি আজকে শুধুমাত্র মুক্তিযুদ্ধের যে চেতনা, সত্যিকারের চেতনা, যেটা সিরাজ আলম খানকে আপনার ধরুন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরা যে চেতনার ভিত্তিতে এরকম একটা ঘোষণা আমাদেরকে দিয়ে গেছে, এর ভিত্তিতে তো আমরা রাষ্ট্র গঠন করতে পারি। কি অসুবিধাটা কোথায়? ইতিহাসকে অস্বীকার করতে আমরা আগাইতে পারবো না।